নমস্কার, আপনাদের সঙ্গে মীনাক্ষী। শুরু করছি ইন্ডিয়ান প্রাইম টাইমের নিউজ বুলেটিন। শুরুতে দেখে নিচ্ছি আজকে হেডলাইন্স। মালদায় বৃদ্ধকে মারধরে অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সুকান্ত মজুমদার। জলপাইগুড়িতে জমি বিবাদকে ঘিরে চরম উত্তেজনা তৈরি হয়। বাংলায় কথা বলার জন্য মৃত্যু হওয়া পরিযায়ী শ্রমিকের বাড়িতে এসে আর্থিক সহযোগিতা করল রতুয়ার তৃণমূল নেতৃত্ব। মালদায় 50 এক ব্যক্তিকে বেধড়ক প্রহারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে রীতিমতো প্রশ্ন উঠছে। মানিকচকের গোপালপুরের বালুটোলা গ্রামে এক বৃদ্ধকে পুলিশের বিরুদ্ধে মারধরে অভিযোগ উঠল। অভিযোগ, পুলিশ কোনো ধরনের মামলা ছাড়াই বাড়িতে ঢুকে মারধর করেছে। স্ত্রীর বাধা দেওয়ায় অকথ্য ভাষায় গালিগালাজও করেছে। এই ঘটনায় 59 বছর বয়সী এনামুল হক গুরুতর আহত হয়েছেন। পরে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আমার নামে কোনো কেস কাসালি নেই। আমাকে বিনা অন্যায়তে অ্যারেস্ট করতে চাইছে। কে? এই সুবীর সরকার। সুবীর সরকার কে? সুবীর সরকারটা কে? সুবীর সরকার হচ্ছে এই ক্যাম্পের এসআই। সেটা আছি ঘরে, সেটা আছি তো 2টার সময় এসে পুলিশ গেটে বাড়ি ঝাড়ছে। তো বাড়ি ঝাড়ছে তো আমি কইছি কে আছে? তো কইছে যে পুলিশ আছে। আমি যে কিসের কেন পুলিশ এসছে? আমার স্বামী তো হয়েছে, জামিন হয়েছে, কেস তো নেই। কিসের কেন কেস হয়েছে, জামিন পুলিশ এসছে? তো কইছে যে গেট খুলো। 3-4 বারকার বেলা গেট খুললো। গেট খুলছে যেতে একটাই পুলিশ, মানে 2টা আমার স্বামী কিন্তু ঘর থেকে বাড়িয়ে পড়াবার চেষ্টা করছে। আমি বলছি যাই না, তোমার নামে কেস নেই। এবার তখন পুলিশ 2-3টা ধরে আমার স্বামীকে ফেলে দিলে, ফেলে দিয়ে একেবারে বুকের উপরে চড়া এই কি দিয়ে? পা দিয়ে। এই ঘটনাকে ঘিরে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তবে এখনো অবধি এই ঘটনায় পরিবারের তরফে কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের দাবি, মানিকচক থানায় পুলিশই মারধর করেছে। তাহলে কিভাবে তাদের বিরুদ্ধে বা তাদের কাছে অভিযোগ করব? তারা পাল্টা হয়তো মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিতে পারে। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। কম খরচে যথাযথ চিকিৎসা খুঁজছেন? তবে আর দেরি নয়, আজ চলে আসুন কলকাতার নিকটবর্তী লাইফ কেয়ার নার্সিং হোমে, যেখানে একই ছাদের নিচে রয়েছে প্রায় সমস্ত রকম পরিষেবা। আধুনিক পরিকাঠামো সহ সম্পূর্ণ ঘরোয়া পরিবেশের মধ্যে মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে কলকাতার রাজারহাটে প্রতিষ্ঠিত হয়েছে লাইফ কেয়ার নার্সিং হোম। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি পরিষেবা সহ এক্স-রে, ইউএসজি করার সুবিধা আছে। এছাড়া এখানে জেনারেল সার্জারি, গাইনি সার্জারি, অর্থোপেডিক সার্জারি করা হয়। আমি লাইফ কেয়ার ডায়াগনোসিস সেন্টারের প্রোভাইডার সানোয়ার আলী বলছি। আমার বাঁ দিকে বসে আছে আমার ছেলে সাইদ আলী, ডান দিকে বসে আছে আমার মেয়ে সেনাজ পারভিন। আমার নতুন বছরে আপনাদের সবাইকে শুভেচ্ছা। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব, লাইফ কেয়ার নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আমি এটা শুরু করেছি 2024 সালের 2 ফেব্রুয়ারি। এখানে বর্তমানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? আশপাশে ধরুন মিনিমাম 100 গ্রাম। বর্তমানে এখানে কি কি ধরনের পরিষেবা দেওয়া হচ্ছে? আমাদের এখানে ওটিগুলো অর্থ, জেনারেল মেডিসিন, কার্ডিও, গাইনো, আপনার হচ্ছে স্কিন, এইসবগুলোই আমরা এখন সব পরিষেবা দিচ্ছি। স্যার, নার্সিং হোম মানেই হচ্ছে মানুষকে পরিষেবা দেওয়ার একমাত্র পথ। তো আপনি কবে থেকে চিন্তা করলেন যে এই পথে এগোবেন? কোভিডের পরে চিন্তা ভাবনা করলাম যে কিছু লোক এখানে বহুত দূরে দূরে যেতে হতো, সেই জন্য আমি মাথায় চিন্তা করলাম এখানে যদি একটু করা যায়। কতটা সাড়া পাচ্ছেন স্থানীয় মানুষের কাছ থেকে? মোটামুটি ভালো সাড়া দিচ্ছি সবাই। আপনারা ইনফ্রাস্ট্রাকচারের উপর কতটা জোর দিচ্ছেন? চেষ্টা করছি আমাদের 100% দেওয়ার জন্য। পাশাপাশি জেনে নেব যে আপনাদের এখানকার ডক্টরসরা কিরকম? ডক্টর খুবই ভালো, পেশেন্টের সাথে ব্যবহার ভালো করেন, যথেষ্ট কম পয়সায় ভিজিট নেওয়ার চেষ্টা করেন। এমনকি অনেক গরিব পেশেন্ট হলে তারা ফ্রিও করে দেয়। আরও তো এখানে নার্সিং হোম বা ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, তাদের মধ্যে থেকে আমাদের লাইফ কেয়ারের মেন ডিফারেন্স কি? আর ডিফারেন্স মেন হচ্ছে আমাদের এখানে 24 আওয়ার সার্ভিস পাবেন। টোটাল নার্সিংটা আমি দেখাশোনা করি, আমার ছেলে মেয়ে সাপোর্ট দেয়। এই জন্য আমাদের এখানে সার্ভিসটা হচ্ছে মেন।
পাশাপাশি আমরা এখানে এসে দেখলাম যে এখানকার যে পারস্পরিক যে মেলবন্ধন স্টাফদের মধ্যে সেটাও যথেষ্ট কোঅপারেট। চেষ্টা করি ওদের সাথে সব ভাই বোন ছেলে বা ওদের মধ্যে দেখে মেনটেন্স করি, ওদের সুযোগ সুবিধাগুলো দেখার চেষ্টা করি। ইন ফিউচারে এই নার্সিং হোমকে নিয়ে আপনার কি পরিকল্পনা রয়েছে? এটা নিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা করেছি, যেমন এটাকে সব রকম সুবিধা দিতে পারি যেগুলো আমি এখন পাচ্ছি না, ডায়ালিসিস পাচ্ছি না, যেমন কার্ডিয়াকগুলোকে আমরা নিতে পারছি না, চেষ্টা করবো এগুলোকে যদি কভার করতে পারি। বেড সংখ্যা কতটা বাড়ানোর ইচ্ছা আছে? এখন তো আমার 40 আছে, আমি 50 থেকে 100 মধ্যে রাখার চেষ্টা করবো। 20 বছর ধরে ডায়াগনস্টিক সেন্টার চালানোর পর নার্সিং হোমে পদার্পণ, সেই জায়গাটা কিরকম অভিজ্ঞতা আপনার? অনেক ভালো লাগছে। 20 বছর ধরে আমি ডায়াগনস্টিক সেন্টার চালাতে হঠাৎ যখন কোভিড এলো, কোভিডের সময় আমার মনে পড়লো যে এখানে কিছুটা পেশেন্টের অ্যাডমিশন বা করা উচিত, কিন্তু সেটাকে অনেক দূর, সেটা দূরে যেতে পারছিল না বলে আমি এই প্ল্যানটা তখন নিলাম। তারপর থেকে এই জায়গা দেখে একটা ছোট নার্সিং করার প্ল্যান ছিল, সেটা আগে 40 বেড করে ফেলেছি। আর স্থানীয় মানুষের থেকে কতটা সাড়া পেয়েছেন? 100% স্থানীয় মানুষ ভালো সাড়া দিয়েছে আমাকে। আপনার এই দীর্ঘ সফলতার পেছনে কারণটা যদি বলেন। কারণটা যদি বলেন, আমার ফ্যামিলি তারা সাপোর্ট দিয়েছে প্রচুরভাবে, ছেলে মেয়েকে নিয়ে এসে এই ওরা সাপোর্ট দিচ্ছে, ভবিষ্যতে ওরা সাপোর্ট দেওয়ার জন্য এটা লক্ষ্য যে ওরা কমসে কম দিতে পারবে। এক কথা যদি মানুষ জানতে চায় যে লাইফ কেয়ারে মেইন ফ্যাসিলিটিস কি কি আছে, কি বলবেন আপনি? মেইন ফ্যাসিলিটি আমি যদি এক কথায় বলতে পারেন 24 আওয়ার সার্ভিস, যেটা আমি নিজে দেখি, এবং দ্বিতীয় হচ্ছে পেমেন্ট সবার থেকে লো ডিসকাউন্ট আমি দিতে পারি। আর মানে এখানে অপারেশন কি কি ধরনের হচ্ছে? সব রকম মোটামুটি কার্ডিও বাদ দিয়ে মোটামুটি সব ইউরো, অর্থ, ইউরো, জেনারেল, গাইনো সব করছে। একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আপনি বললেন স্বাস্থ্যসাথী, এই মাসের মধ্যে স্বাস্থ্যসাথী পেয়ে যাবো আশা করি। বি ক্যাটাগরি, সি পেয়ে গেছি অলরেডি, বি জন্য অ্যাপ্লাই করেছি, বি এসে যাবে আশা করি। স্যার, এই মুহূর্তে চিকিৎসা ব্যবস্থার মধ্যে একটা মানে প্রধান অঙ্গ হচ্ছে ডায়ালিসিস, তো সেটা নিয়ে আমার চিন্তা ভাবনা এগিয়েছি। ডায়ালিসিস অলরেডি আমি লাইসেন্স অ্যাপ্লাই করেছি, পেয়েওছি। ডায়ালিসিসটা এক্ষুনি চালু করতে পারিনি, একটুখানি প্রবলেমের জন্য, মানে আরেকটা ফ্লোর না তৈরি করা পর্যন্ত আমি ডায়ালিসিস চালু করতে পারছি না। তো ডায়ালিসিস প্ল্যান আছে মাথায়। ঠিক, মানে পরবর্তীকালে বেড সংখ্যা বাড়লে ক্যাথ ল্যাব নিশ্চয়ই। ক্যাথ ল্যাব তো করবোই, অলরেডি তো ক্যাথ ল্যাবের জন্যই তো চিন্তা ভাবনা, যদি 50-এর উপর করতে পারি, সিটি যদি একটা নিতে পারি, ক্যাথ ল্যাব তো করতেই হবে। অর্থাৎ মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই লাইফ কেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। তারপর আরেকটা জিনিস রিসেন্ট আমরা চালু করছি, আইআর ডেন্টাল। আইআর ডেন্টাল আমরা আবার স্টার্ট করব। এটা এখন ব্যাঙ্গালোরে আছে, ও যদি চাকরি হয়, যদি এদিকে ট্রান্সফার করতে হবে, ওকে একটা ডিপার্টমেন্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করা হচ্ছে। ছেলেকে আমি ভাবছি একটা ডিপার্টমেন্ট দিয়ে ওদিকে দায়িত্ব দেবো। সিটি স্ক্যানও খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে বলে আমরা আশা রাখতে পারি কি? 26 সিটি স্ক্যান চালু হবে 2026। অর্থাৎ একই ক্যাম্পাসের মধ্যে মানুষ সমস্ত রকম সুযোগ সুবিধা পাবে, আশা করি পেয়ে যাবে 90%। 26 সালের মধ্যে মোটামুটি পেয়ে যাবে। অন্যদিকে এই প্রতিষ্ঠানে অত্যন্ত ন্যূনতম খরচে চিকিৎসা হয়ে থাকে, সেই সাথে এখানে ওপিডিতে অভিজ্ঞ চিকিৎসকদের দেখানোর সুযোগ রয়েছে। চয়ন রায়ের রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, কলকাতা। ন্যূনতম শব্দের মধ্যে শিশু থেকে দশম শ্রেণী অবধি যত সহকারে পড়াশোনার পাশাপাশি ভালো আহার ও হোস্টেল ফ্যাসিলিটির সুবন্দোবস্ত রয়েছে বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠে। তাই অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন বাগদা শঙ্করাচার্য মিশন বিদ্যাপীঠ, বাগদা, পুরুলিয়া। ফোন 8670978710 or 9800000208 এই নম্বরে। এবার প্রতিবন্ধী বালকদের জন্য সম্পূর্ণ নিখরচায় ঘরোয়া পরিবেশের মধ্যে থাকা খাওয়া সহ পড়াশোনার যথোপযুক্ত সুবিধা এনে দিয়েছে পীরখালী পথিকৃৎ চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, বারুইপুর, সাউথ 24 পরগনা। ফোন 8697248114 or 8961767668।
এবার কলকাতায় না গিয়ে জেলায় বসেই আপনার সাধ্যের মধ্যে কলকাতার সমতুল্য চিকিৎসা পরিষেবা পাবেন হুগলির সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোমে। শুধু তাই নয়, এখানে রয়েছে 24 আওয়ার্স অ্যাম্বুলেন্স সার্ভিস। অতএব সমস্ত রকম সুবিধা পেতে শীঘ্রই যোগাযোগ করুন সঞ্জীবনী হেলথ কেয়ার নার্সিংহোম, শিয়াখালা, হুগলি। ফোন 7432808135 or 9800878028। অত্যন্ত কম খরচে অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে যে কোনো জটিল রোগের চিকিৎসা করাতে আর দেরি কিসের? তাই এবার নিজেকে যে কোনো রোগ থেকে সুস্থ করতে চলে আসুন বাঁকুড়া কোতলপুরে মেডিকেয়ার জেনারেল হসপিটালে, যেখানে রয়েছে একগুচ্ছ মডার্ন ফ্যাসিলিটিসের সম্ভার। যোগাযোগ করতে আজই ফোন করুন মেডিকেয়ার জেনারেল হসপিটাল, কোতলপুর, বাঁকুড়া। ফোন 9434216662 অথবা 9732212924-এ। আপনার সন্তান কি পুলিশ বা সেনাবাহিনীতে যোগ দেবার কথা ভাবছেন সঠিক প্রশিক্ষণ কোথায় পাবে? তবে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে, যেখানে দক্ষ টিচার্সদের দ্বারা থিওরি ও ফিজিক্যাল ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি কম খরচে হস্টেল ফ্যাসিলিটিসও রয়েছে। তাই বিশদে জানতে আজই যোগাযোগ করুন কম্বাইন্ড স্পোর্টস একাডেমি, ইলামবাজার, বীরভূম। ফোন 9434494007 or 9732389407। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ সফরে এসে রাজ্য সরকারকে কটাক্ষের পাশাপাশি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র নিন্দা করলেন। দুদিনের উত্তরবঙ্গ সফরে এসে কেন্দ্র সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান আর সেখানে জানান রাজ্য সরকারকে টাকা দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকার তৈরি রয়েছে, কিন্তু এখন অবধি যে টাকা রাজ্য সরকার নিয়েছে সেই টাকার কোনো হিসাব দিতে পারছে না। টাকা দিচ্ছে না বলে প্রতিদিন নাটক করে চলেছে রাজ্য সরকার। কেন্দ্রের অর্থমন্ত্রক যে টাকা রাজ্যকে দিয়েছে, কি খাতে তা খরচ হয়েছে সেই হিসেব রাজ্যের কাছে বারবার চাওয়া সত্ত্বেও রাজ্য দিচ্ছে না। যদি যে প্রোটেক্টি তার উপরে যদি হামলা হয় তো তাকে বাঁচানোর জন্য তো যে কোনো সুরক্ষাকর্মী এটাই করবে, এটাই তো স্বাভাবিক। হামলাটা কেন হবে? কেউ গণতান্ত্রিকভাবে আন্দোলন করলে আন্দোলন করুক, কিন্তু একজন নেতা যাবে, নেতা আসবে, তার সামনে কি কালো পতাকা দেখাতে হবে, বাঁশ নিয়ে গিয়ে তার গাড়িতে বাড়ি মারতে হবে? এটা কি গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে? রাজ্যের আইন শৃঙ্খলা প্রসঙ্গে সুকান্ত মজুমদার জানান, পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা তলানিতে গিয়ে ঠেকেছে। নির্বাচন কমিশন আরও অফিসার নিয়োগ করার প্রসঙ্গে জানালেন, নির্বাচন কমিশন চাইছে নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে, সে কারণে আরও অফিসার নিয়োগ করতে হয়। তবে সেটা নির্বাচন কমিশনের বিষয়। রাজ্যে এই মুহূর্তে অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা সে প্রসঙ্গে বলেছেন, গণতন্ত্রের উপরে কেউ না, দেশের প্রধানমন্ত্রী নিজের ভোট নিজে দেন। সেই দেশের একটি রাজ্য গণতন্ত্র, অবাধ ও সুষ্ঠু নির্বাচন কাম্য। পাশাপাশি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলার বিষয়ে জানিয়েছেন, একজন নেতা গণতান্ত্রিক আন্দোলন করবে, তাকে কালো পতাকা দেখানো হবে, বাস নিয়ে তেড়ে যেতে হবে, এটা গণতান্ত্রিক আন্দোলনের মধ্যে পড়ে না। রাজ্য জুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ান প্রাইম টাইম, শিলিগুড়ি। ইয়োর হেলথ আওয়ার প্রায়োরিটি, এই লক্ষ্য নিয়ে হুগলির চুঁচুড়ায় গঙ্গার একেবারে ধারেই প্রতিষ্ঠিত হয়েছে স্পর্শ নার্সিং হোম। সম্প্রতি এই প্রতিষ্ঠানের তরফে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পেরও আয়োজন করা হয়েছিল। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে থেকে উন্নত পরিকাঠামোর মাধ্যমে আধুনিক চিকিৎসার সঠিক ঠিকানা স্পর্শ নার্সিং হোম। এখানে 24 ঘন্টা অ্যাম্বুলেন্স সার্ভিস সহ আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, ডায়ালিসিস ইউনিট চালু রয়েছে। সেই সাথে জেনারেল সার্জারি, কার্ডিয়াক সার্জারি, গাইনি সার্জারি, নিউরো সার্জারি ও নেফ্রো সার্জারির সুবন্দোবস্ত রয়েছে। আমি ডাক্তার অরূপ কুমার বোস বলছি, স্পর্শ নার্সিং হোমের পক্ষ থেকে। স্যার, প্রথমে আমি আপনার কাছ থেকে জেনে নেব, স্পর্শ নার্সিং হোম প্রথম কবে থেকে স্টার্ট হয়েছে? আজকে আমরা 5 বছর অতিক্রম করলাম। 5 বছর হয়ে আরো 6 মাস, 5 বছর, 5 বছর হয়ে এই 15 এই 5 বছরের জার্নিতে কতটা সফলতা অর্জন করেছেন বলে আপনাদের মনে হয়? দেখো, প্রথমে আমরা নার্সিংহোমটা যখন শুরু করেছিলাম, আমাদের আইডিয়া ছিল যে আমরা খুব একটা প্রফিটে যাব না, আমরা একটা ভালো পরিষেবা দেবো। এটা আমাদের যে আই হসপিটাল পাশে আছে তারই একটা পার্ট, এবং এখানে পরিষেবাটা আমাদের প্রাইমারি অবজেক্টিভ ছিল। সুতরাং লো কস্টে পরিষেবা দেওয়ার জন্য আমরা শুরু করেছি।
অনেকটা এগিয়ে এসেছি। আমাদের এখন অনেক পেশেন্ট বেস হয়ে গেছে, অনেক পেশেন্ট আছে যারা সত্যি করে উপকৃত, অত্যন্ত খুশি। তারা শুধু নিজেরা আসেন না, তারা নিজেদের আত্মীয় স্বজনদেরও নিয়ে আসেন। সুতরাং আমরা কিন্তু কর্পোরেটের মতো খুব জাম্প করে করে গ্রোথ আশা করি না, কারণ আমাদের এখানে স্পেস একটু সীমিত। আমরা খুব সিলেক্টিভ পেশেন্ট নিই, এবং যাকে আমরা মনে করি যে আমাদের চিকিৎসা করতে অসুবিধা আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই, তাদেরকে আমরা সময় মতো রেফার করে দিই ঠিক জায়গায়, প্রপার জায়গায়। অর্থাৎ মানুষকে ট্রিটমেন্ট দেওয়া লক্ষ্য নিয়ে এই প্রতিষ্ঠান তৈরি হয়েছে। হ্যাঁ, মানুষকে পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে, এবং আমরা সবসময় চেষ্টা করি যে ভালো পরিষেবা দিতে। আমরা একটা ইনস্ট্রুমেন্ট, একটা স্টাফ এখানে যা রিক্রুট করি বা রাখি, সবাই কিন্তু খুব সিলেক্টিভ, এবং কন্টিনিউয়াস 24 ঘন্টা ডাক্তার আমাদের এখানে উপস্থিত থাকে। কোনো পেশেন্টের কোনো রকম নেগলিজেন্স না হয়, আমরা তার দিকে একান্তভাবে নজর রাখি। বর্তমানে এই নার্সিংহোমে কি কি ধরনের ট্রিটমেন্ট চলছে? আমাদের এখানে যে মেন আমাদের ব্যাকবোন, সেটা হচ্ছে আমাদের আইসিইউ চলে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, খুব মরিবন্ড পেশেন্টদের আমরা রাখি। আমাদের ডায়ালিসিস চলে, অর্থোপেডিক, নিউরোলজিক্যাল এবং কমপ্লিকেটেড সার্জারি আমাদের এখানে হয়, সিআরএম আছে, এবং আমাদের ওটিও যথেষ্ট আপ টু ডেট। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা কিন্তু এখানে খুব সিলেক্টিভ। আমরা যেটা করি না, আমরা ডেলিভারি কেস রাখি না। ডেলিভারি কেসের একটা মুশকিল হচ্ছে তাতে একটুখানি অপরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, পরিচ্ছন্নতাকে মেনটেন করাটা মুশকিল হয়ে পড়ে। তাই জন্য ডেলিভারি, অবস্টেটিক এবং গাইনি কেস আমরা করি, কিন্তু অবস্টেটিক কেস ছাড়া সব রকম কেস আমরা এখানে হ্যান্ডেল করি। স্যার, এখানে পেশেন্টরা কোথা থেকে আসছেন? আমাদের কিন্তু সেভাবে দেখতে গেলে ক্যাচমেন্ট এরিয়া বা যেখান থেকে আসে, সেটা কিন্তু বিরাট অনেকটা রেঞ্জ। আমাদের এখানে যিনি আছেন, যিনি গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট আছেন, ওনার পেশেন্ট তো মুর্শিদাবাদ, বাঁকুড়া থেকেও আসেন, এদিকে পুরুলিয়া থেকে আসেন, এদিকে সাউথ 24 পরগনা থেকেও আসেন। এছাড়াও আমাদের এখানে যে রেঞ্জ, এদিকে পান্ডুয়া, জিরাট, সিঙ্গুর, ব্যান্ডেল, চন্দননগর, সব জায়গা থেকে আমাদের কিন্তু রেগুলার পেশেন্ট আমাদের এখানে এসে থাকে। হুগলি ডিস্ট্রিক্ট ছাড়াও বিভিন্ন জেলা থেকে এখানে পেশেন্ট হ্যাঁ, আসছে। আমাদের পাশেই তো নদিয়া জেলা থেকে আমরা প্রচুর পেশেন্ট পাই, মুর্শিদাবাদ থেকে প্রচুর পেশেন্ট পাই। সুতরাং আমাদের এখানে পেশেন্টদের কিন্তু ভ্যারাইটিস অফ পেশেন্ট, এবং অনেক দূর দূর থেকে পেশেন্ট এসে পরিষেবা নিয়ে যায়, এবং তারা একান্ত খুশি। তারা নিজেদের রিলেটিভদেরও নিয়ে আসে আমাদের এখানে চিকিৎসা করার। স্যার, জেলায় তো আরও অনেক নার্সিংহোম বা হসপিটাল রয়েছে। যদি জানতে চাই যে তার মধ্যে থেকে আমাদের স্পর্টস নার্সিংহোমের মেন ডিফারেন্স কি, যদি একটু বলেন। দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স আমি মনে করি সেটা হচ্ছে যে পেশেন্টদের প্রতি আন্তরিকতা। আমাদের এখানে যখন আমরা চিকিৎসা করি বা পেশেন্টদের পরিষেবা দিই, একটা সিস্টার, একটা স্টাফ এবং একটা ডক্টর, প্রত্যেকে কিন্তু খুব আন্তরিকভাবে পেশেন্টদের দেখে এবং চেষ্টা করে পেশেন্ট ভালো হয়ে উঠে। আমার নিজের বৌদি, দাদা আমার এখানে চিকিৎসা নিয়ে গেছেন, এবং তারা কলকাতা থেকে সেখান থেকে চিকিৎসা নিয়েছেন, এবং চিকিৎসা নিয়ে গিয়ে ফেরত গিয়ে বলেন যে তোদের ওখানে স্টাফ যা ভালো, কি বলবো। পরের বার যখন হয়তো আমার কাছে আসেন, ওনাদের সাথে দেখা করে ওনাদের মিষ্টি খাইয়ে যান। এটা আমাদের কিন্তু একটা বিরাট প্রাপ্ত, এবং আমাদের মনে হয় যে এটাই আমাদের মূল মন্ত্র, নার্সিংহোমটা ভালো চলা এবং ভালোভাবে পরিষেবা দেওয়ার পেছনে। আগামী দিনে এই নার্সিংহোমকে নিয়ে কী কী পরিকল্পনা রয়েছে? আমাদের তো নার্সিংহোমটা দেখুন, চুঁচুড়ো একটা মফস্বল জায়গা, আমাদের কিছু লিমিটেশন আছে, আমরা সব রকম ডাক্তার সবসময় পাই না। তার মধ্যে যত দিন যাচ্ছে আমরা কিন্তু দেখছি যে আমরা ফেসিলিটি কিন্তু আরও বাড়াতে পারছি। আমরা এখন কিন্তু ভালো আরও ফেসিলিটি বাড়াচ্ছি, আমাদের নাম্বার অফ বেড আমরা বাড়াচ্ছি, আমাদের স্বাস্থ্যসাথীর যে অ্যাফিলিয়েশন ওটা আমরা নিয়ে আসার চেষ্টা করছি, করে আশা করছি আমরা আরও বেটার ভালো পরিষেবা দিতে পারবো। এবং এরপরে আমাদের ইচ্ছে আছে যে এখানে কার্ডিওভাস্কুলার, যেরকম পেসমেকার, বাইপাস সার্জারি, এগুলো যদি করতে পারি, ক্যাথ ল্যাব একটা এস্টাবলিশ করতে পারি। স্যার, আরেকটা জিনিস হচ্ছে যে এখানে একটা জিনিস দেখলাম যে পাশেই গঙ্গা, তো এত সুন্দর পরিবেশ, মানে পরিবেশটাও তো একটা ডিপেন্ড করে যে স্বাস্থ্যটা কতটা ভালো হবে। না, এমনি পেশেন্টরা যারা উপরে শুয়ে আছেন তারা কিন্তু জানলা সব হ্যাঁ, আমরা দেখলাম আইসিইউ থেকে পুরো আইসিইউ থেকে দেখতে পাচ্ছি,
এবং আমাদের এখানে আইসিইউ পেশেন্টরা যারা একবার আইসিইউতে থেকে গেছেন, ভালো হয়ে গেছেন, তারা কিন্তু রীতিমতো ফোন করেন, যোগাযোগ রাখেন এবং তারা কিছু অসুবিধে সুবিধে হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন এবং শুধু তাই না, তাদের নিজেদের রিলেটিভদের নিয়েও অনেকে এখানে চলে আসে। ঠিক। তো এটাই আমাদের কাছে বিরাট পাওনা, যে পেশেন্ট স্যাটিসফ্যাকশন। আমরা কিন্তু লাভের দিকে খুব একটা যে দেখি তা নয়, আমরা চাই পরিষেবা ভালো হোক। পেশেন্টরা কিন্তু যদি খুব আনন্দের সাথে সুস্থ হয়ে ভালোভাবে বাড়ি যায়, তাহলে সব কিছুই ভালো হবে। স্যার, আজকে আমরা এসে দেখতে পেলাম একটা রক্তদান শিবির চলছে, তো একটু যদি দর্শক বন্ধুদের বলেন। না, এই ধরনের সেবামূলক কাজ আমাদের স্পর্শ নার্সিংহোম থেকে মাঝে মাঝেই করি। রক্তদান, চক্ষু পরীক্ষা, ফ্রি ট্রিটমেন্ট ক্লিনিক, ক্যাম্প ইত্যাদি কিন্তু মাঝে মাঝেই করা হয় এবং এটা আমাদের একটা বলা যায় একটা রুটিন অঙ্গ। এটা আমরা করি আমাদের পারিপার্শ্বিক যে লোকেদের সেবা করার জন্য। অনেক সময় আমাদের ফ্রি ক্লিনিক চলে, ফ্রিতে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং আশেপাশের লোকেদের আমাদের এখানে ব্লাড সুগার করা, প্রেশার দেখা, ছোটোখাটো চিকিৎসা করা, কিন্তু তারা এই সুবিধাটা ফ্রিতেই আমাদের থেকে নিয়ে থাকে। স্যার, আপনাদের পাশাপাশি আলাদা চক্ষু চিকিৎসা কেন্দ্র রয়েছে EMLC নামে, তো আলাদা করার কারণটা কি? মানে নার্সিংহোম থেকে একেবারেই আলাদা আমরা দেখতে পেলাম। দেখো, চোখের চিকিৎসা, চোখের পরিষেবা এটা কিন্তু একটুখানি জেনারেল চিকিৎসা বা জেনারেল পরিষেবা থেকে আলাদা ইন দ্য সেন্স, চোখে কিন্তু ভীষণ স্টেরিলিটি মেনটেন করতে হয়। ইনফেকশন হওয়ার বা ইনফেকশনের সুযোগ দেবার কোনো জায়গা নেই, তাই জন্য আমরা এটাকে মিক্স করিনি। যদিও আমাদের ওখানে স্পেস যা আছে, আমরা হয়তো এই নার্সিংহোমটা আরও বড় করে ওখানে করতে পারতাম, কিন্তু আস্তে আস্তে আমাদের এই পরিকল্পনা আছে চোখের ইউনিটটাকে আলাদা করে। কিন্তু কখনোই আমরা এই দুটোকে মেশাবো না, কারণ চোখের পরিষেবার জন্য যে অ্যামাউন্ট অফ স্টেরিলিটি, যা স্টেরিলাইজেশন ইত্যাদি লাগে, পরিষ্কার পরিচ্ছন্নতা লাগে, সেটা কিন্তু আমরা জেনারেল নার্সিংহোমে সাধারণভাবে দেওয়া সম্ভব হয় না। চরনয় রিপোর্ট, ইন্ডিয়ান প্রাইম টাইম, হুগলি। HDU, NICU সহ আধুনিক পরিকাঠামোর মধ্যে অর্থোপেডিক, ENT সার্জারি, গাইনি সার্জারি, প্লাস্টিক সার্জারি, স্পাইন সার্জারি সহ জেনারেল সার্জারির সেরা ঠিকানা হুগলির সিঙ্গুরের অ্যাঞ্জেল হসপিটাল। নিজেদের যে কোনো পরিষেবা পেতে যোগাযোগ করুন এই নাম্বারে 7044316600 or 03348128984। আপনি কি জটিল কোনো সমস্যায় ভুগছেন? ভাবছেন আপনার সাধ্যের মধ্যে কোথায় করবেন সঠিক ট্রিটমেন্ট? তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন রামকৃষ্ণ চ্যারিটেবল হসপিটাল, বাসন্তী, সাউথ 24 পরগনা, যেখানে আছেন অভিজ্ঞ চিকিৎসক আর পাবেন উন্নত পরিকাঠামোযুক্ত পরিষেবা। যোগাযোগ করতে কল করুন 6289035434 or 9735367548। জলপাইগুড়িতে জমি বিবাদকে ঘিরে হাতাহাতি ও ভাঙচুরের জেরে শিশুসহ মহিলা আহত হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে ঘটনাস্থলে এসে পৌঁছায়। রাজগঞ্জ ব্লকের বন্ধুনগরে একটি জমিকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা ছড়ায়। অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্যেই পরিস্থিতি দ্রুত হাতাহাতি ও ভাঙচুরে গড়ায়। এই ঘটনায় একটি গাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় এবং একটি ঘর ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। ভোরের আলো থানার বিশাল পুলিশ বাহিনী খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয় বাসিন্দা রফিক হোসেনের অভিযোগ, তার নিজস্ব জমিতে বিশাল আগরওয়াল ও তার দল জোর করে ঢুকে তাণ্ডব চালায়। এই ঘটনায় তার স্ত্রী এবং একটি শিশু আহত হয়েছে। জমির সমস্ত বৈধ কাগজ থাকা সত্ত্বেও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করা হয়েছে। অন্যদিকে বিশাল আগরওয়াল এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা জানান, দীর্ঘদিন ধরে তার জমি এলাকার কিছু ব্যক্তি দখল করে রেখেছে। বারবার তারা একটু ঝামেলা করে, শোরুমের কাজ বন্ধ করে দেয়। একাধিকবার সিসিটিভি ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছে। এমনকি শোরুমে গ্রাহক এলে তাদেরও হেনস্থা করা হয়। जो लॉ एंड ऑर्डर उसको होना चाहिए ना, नहीं है तो भाग जाना पड़ेगा यहाँ से, और क्या करेंगे? खाली पुलिस एक ही बात बोलता, कंप्लेन कर दीजिए। कंप्लेन करने से रेजोल्यूशन है क्या? पकड़ता तो है नहीं, खुला घूम रहा है। মহিলা ও শিশুর উপর অত্যাচারের অভিযোগকে সরাসরি মিথ্যা বলে দাবি করে বলেন যে অভিযোগ তোলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন।
বাস্তবে রড, লাঠি এবং সোডা বোতল নিয়ে ওরা এসে হামলা চালিয়েছে। এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছে, পুলিশ প্রশাসন একতরফা কাজ করছে। ভোরের আলো থানায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি পুলিশ কমিশনার এবং মুখ্যমন্ত্রী দপ্তরে জানানো হয়েছে। বিশাল আগরওয়ালের কথায়, এই পরিস্থিতিতে ব্যবসা চালানো অসম্ভব। এখানে একটি নামী কোম্পানির কাজ চলছে, 300-র বেশি শ্রমিক যুক্ত। এভাবে সন্ত্রাস চললে উত্তরবঙ্গে নতুন শিল্প বা কোম্পানি আসবে কিভাবে? যদি প্রতিপক্ষের কাছে উপযুক্ত ও বৈধ জমি নথি থাকে, তাহলে নিজেই জমি ছেড়ে দিতে প্রস্তুত। ইন্ডিয়ান প্রাইম টাইম, জলপাইগুড়ি। মালদার এক যুবককে বাংলা ভাষায় কথা বলার জন্য প্রাণে মরতে হলো। আর এই কাণ্ডের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলা তৃণমূল নেতৃত্ব ওই পরিবারকে আর্থিক সহযোগিতা করে। মালদার রতুয়া 2 নম্বর ব্লকের পুকুরিয়া অঞ্চলের নুরদিপুর গ্রামের পরিযায়ী শ্রমিককে বাংলা ভাষায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে পিটিয়ে খুন করা হয়। আর জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সহ তৃণমূল নেতৃত্ব এই পরিবারের সঙ্গে দেখা করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা তুলে দিল। মৃত শ্রমিক হরিবল ঘোষের বাড়িতে পৌঁছে যায়। পরিবারের তরফে অভিযোগ করা হয় যে প্রায় 2 মাস আগে রাজস্থানে কাজ করতে গিয়ে হরিবল কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার পর তার উপর অত্যাচার করা হয়। বাংলাদেশি তকমা দিয়ে তাকে পিটিয়ে খুন করা হয়। দিন কয়েক আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মালদার সভা করতে এসে হরিবল ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা অভিযোগ শুনেছেন, আর পরে আর্থিক সহযোগিতাও পাঠায়। সেখানে রাজস্থানে তার উপরে যে অত্যাচার হয়েছে, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, খুন করা হয়েছে, তার পরিবারের এটা অভিযোগ করেছে। পরবর্তীতে আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মালদায় আসেন এবং তিনি এই পরিবারের সাথে তিনি সাক্ষাৎ করেন এবং সাক্ষাৎ করে আমাকে আজকে তার প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। কিছু আর্থিক সাহায্য এই পরিবারের হাতে দলের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা এই ব্যবস্থাটা করেছেন। এই সহযোগিতা প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শ্রী পম্পা ঘোষ যুব তৃণমূল সভাপতির কাছে পরিবারের হাত ধরতে একটি কাজের আবেদন করেছে। প্রসেনজিৎ দাস জানান, কেবলমাত্র বাংলা ভাষায় কথা বলার দিকে দিকে বাংলার শ্রমিকদের উপর যেভাবে অত্যাচার হয়েছে, ঠিক একইভাবে এই শ্রমিকের নির্মম হত্যা করা হয়েছে। জেলায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই শ্রমিকের পরিবারের সাথে দেখা করেছেন। দলের তরফে যে আর্থিক সহযোগিতা পাঠিয়েছিলেন সেটা তুলে দেওয়া হয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাংলার শ্রমিকদের উপর অত্যাচার হচ্ছে তার কড়া ভাষায় নিন্দা করেন। ইন্ডিয়ান প্রাইম টাইম, মালদা। আজকের মতো নিউজ বুলেটিন এই পর্যন্ত। আবারও আপনাদের সামনে জেলার আরো খবর নিয়ে ফিরে আসবো। ততক্ষণ দেখতে থাকুন ইন্ডিয়ান প্রাইম টাইম। নমস্কার।